ফিজিওলজি হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, এটা প্রথম থেকেই তোমাদের ধারণা আছে। হ্যাঁ হ্যাঁ, কাজেই আর বিটিসিটিও মানে 40% আসেনি। হ্যাঁ, সেটাও নানা রকম কারণ হতে পারে, বুঝতে পারছো? জাগতিক কত মহাজাগতিক কারণ ঘটছে, যার ফলে অনেকেই সেখানে এসে ঠিক সময় উপস্থিত হতে পারে না। সেই জন্য সে ঢালাও ক্ষমা এখানে আছে। হ্যাঁ, কিন্তু এখানে তোমার জানার জন্য এই যে এইবার শুনে নাও, এই যে 42 পাতায় যেটা লেখা আছে, এই যে গ্রন্থ তোমাদের জন্য প্রথম থেকে আমার বলা আছে, এই গ্রন্থে সংক্ষেপে দেওয়া আছে। হ্যাঁ, বিস্তারিত জানবার জন্য অন্যান্য বইও পড়তে পারবে, প্র্যাকটিক্যাল, কোনো কিছুতে কোনো নিষেধ নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, স্কাইয়ের যেমন লিমিট নেই, সেরকম নলেজেরও কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই, জ্ঞানের কোনো শেষ নেই। সেজন্য আমাদেরকে সংক্ষিপ্ত জায়গার মধ্যে থাকতে হচ্ছে, তা না হলে পরে হবে কি করে? হ্যাঁ, কাজেই তোমরা এখান থেকে এবার আমি কি পড়ে শোনাচ্ছি সেটা শুনে নাও। অপর যারা এখানে ছিল তারাও মানে এটা আমি শুনিয়ে নিচ্ছি। তোমার হচ্ছে এই ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ। আমি এটা যারা আসনি তারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনে নাও। এখানে কয়েকটা মাত্র লাইন লেখা আছে। এটা হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে যে তোমার এটা সম্পূর্ণ পড়ার দরকার নেই, আমি বলে দিলেই হবে। তোমার এক্ষেত্রে আমরা তো আনডাইলুটেড ব্লাড থেকেও করতে পারি, ডাইলুটেড ব্লাড থেকেও করতে পারি। ডাইলুটেড ব্লাড থেকে করা ভালো। ডাইলুটেড ব্লাড হলে কী করতে হবে, একটা অ্যাসেপসিসের পরে ড্রাই হয়ে গেলে একটু ডিপ প্রিক করতে হবে, এবং একটা টেস্ট টিউবে আগে থেকেই নর্মাল স্যালাইন 2 to 3 ml তুমি নিয়ে তারপরে ওই ওখানে লাগিয়ে এটা যদি ইনভার্ট করে রক্তটা মিশে গেল তুমি একটু নাড়িয়ে নিলে, যেহেতু ওটা মিশে গেল তার ফলে সেটা আর ক্লট করবে না, তোমার স্পেসিমেনটা রয়ে গেল, এবং সেটা দিয়ে তুমি আজকে হোক ফ্রিজে রেখে দিলে কালকে হোক তুমি সেটা পরীক্ষা করতে পারবে। এবং এইটা পরীক্ষা করার সুবিধা হচ্ছে অ্যাগ্লুটিনেশন এবং রুলো ফর্মেশনের মধ্যে পার্থক্য খুব সহজে করা যায়। আনডাইলুটেড ব্লাড নিলে অনেক সময় দেখবে একটু সময় হয়ে গেলে পরে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা অসুবিধা হয়ে পড়ে। এখানে কখনো ক্লটিং শব্দটা ব্যবহার করবে না, কারণ এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, এটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন, অ্যাগ্লুটিনেশন। এখন এই ক্ষেত্রে টেস্টটা আমাদের এখানে টেস্ট বইয়ে দেখবে টিউব মেথড আছে, স্লাইড মেথড আছে। আমাদের এখানে গ্লাস স্লাইডের উপরে করা হচ্ছে। এখন তুমি তোমার 2টো স্লাইড অন্তত দরকার, 4টে হলে তুমি মনে করো, যেটা ব্যাখ্যা করছি, যে 4টে স্লাইড নিয়ে প্রত্যেকটাতে লেখা হলো অ্যান্টি এ, আরেকটাতে নেবে অ্যান্টি বি, আরেকটাতে অ্যান্টি ডি, আর এটা হচ্ছে কন্ট্রোলটা থাকবে নর্মাল স্যালাইন 1 ফোঁটা নিলে, আর অন্যগুলোতে করসপন্ডিংতে এরকমভাবে অ্যান্টিসেরা এগুলো নেওয়া হবে। এবং এগুলো দেখবে তার গায়ের মধ্যে কালার আছে, ব্লুটা হচ্ছে অ্যান্টি এ, ইয়েলোটা হচ্ছে অ্যান্টি বি, ট্রান্সপারেন্টটা হচ্ছে অ্যান্টি ডি, এবং এগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, মানে পার্টিকুলার একটা ভ্যারাইটিরই অ্যান্টিবডি এখানে তৈরি করা আছে। এবং সবই এগুলো IgM টাইপ, এবং খুব কুইকলি রিয়াকশনগুলো হয়। মনোক্লোনাল অ্যান্টিবডি সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? কারোর ধারণা আছে? এতজন মনুষ্য, এত গ্রাম করে ব্রেন, হ্যাঁ, তোমাদের কারোর ধারণা নেই? হেমাটোলজি থিওরি বইটায় দেখবে প্রত্যেকটা থিওরি বই লেখা আছে মনোক্লোনাল অ্যান্টিবডি। মানে একটা অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করা যায়, এবং অ্যানিম্যালের উপর সেটা করা হলো করে সেই অ্যানিম্যালটাকে তারপরে যখন ওই সেলটা অথবা অ্যান্টিজেনটাকে দেওয়া হলো, ইনজেক্ট করা হলো, তাহলে করলে পরে সেক্ষেত্রে তার কিছুদিন বাদে তার ইমিউনিটি ডেভেলপ করবে। তারপরে সেই অ্যানিম্যালটাকে স্যাক্রিফাইস করে ওর থেকে নেওয়া হলো, ওর থেকে ওই থেকে প্লাজমা সেল নেওয়া হলো। সেই প্লাজমা সেলটা স্ট্যান্ডার্ড প্রসিডিওরে তোমার মাল্টিপল মাইলোমা সেলের সঙ্গে ফিউজ করে দেওয়া হলো। মাল্টিপল মাইলোমা মানে এমন একটা সেল, প্লাজমা সেলের টিউমার। টিউমার হলে পরে কি, সে তো তার মানে তার কোনো কন্ট্রোল নেই, সে গ্রো করেই যাবে, ডিভাইড করেই যাবে অনন্তকাল ধরে। এখন সেক্ষেত্রে ওই ফিউজ করলে পরে দেখা যাচ্ছে সে তার নিজের যে অ্যান্টিবডি সেটা আর তৈরি করছে না, সেই যে নতুন যেই অ্যান্টিবডিটা পেলো সেটাই সে মেশিনারিতে তৈরি হচ্ছে, এবং সেটাকে নানারকমভাবে পিওর করা হয়। টেকনিক্যাল সেটা আমাদের অত জানার দরকার নেই। এইভাবেই মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয়।
অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি এরকম তৈরি হয়। যে অ্যান্টিজেনগুলোকে বলে অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন। আর সেগুলো যেমন এ বি অ্যান্টিজেন, এ বি অ্যান্টিজেনটা কোথায় থাকে? তখন বলবো যে অনেক সেলের মধ্যেই থাকে, আরবিসির মেমব্রেনও পাওয়া যায়। এর স্ট্রাকচার হচ্ছে এবিও অ্যান্টিজেনের যে স্ট্রাকচার, এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে কার্বোহাইড্রেট ময়েটি, মোস্টলি গ্লাইকোলিপিড, কোনো ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন, অন্যান্য সেলেও থাকতে পারে এবং অনেকের ক্ষেত্রে সিক্রিশনও থাকতে পারে, বুঝতে পেরেছো? স্যালিভা বা অন্যান্য বডি ফ্লুইডেও থাকতে পারে, সিক্রিশন হয় এই সাবস্টেন্স। এবং সেটা অনেক সময় কোনো ক্রিমিনাল ডিটেকশনের ক্ষেত্রেও কাজে লাগে। এখন এ গ্রুপের সঙ্গে তাহলে এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ এরকম তোমরা পড়েছো, তোমাদের ক্লাসে বোধহয় আলোচনা হয়েছে তো ক্লাসে। তাহলে ক্লাসে হয়েছিল ব্লাড গ্রুপের আলোচনা ক্লাসে হয়েছে না? লেকচার ক্লাসে হয়েছিল কি? হয়েছে কি হয়নি? হ্যাঁ, তার মানে যে বলছে হয়নি তার মানে সেদিন হয় সে দুটো জিনিস হতে পারে, সে মেন্টালি অনুপস্থিত ছিল, সে হয়তো বলে যাচ্ছে কিছু সে শুনতে পাচ্ছে না, সেটা হতে পারে, অথবা দৈহিক দিক দিয়েও অনুপস্থিত ছিল। হ্যাঁ, দুই রকমই হতে পারে। কাজে যে বলেছে হয়েছে তার মানে সেদিন ক্লাসে ছিল, তার মানে সে সময় করে মানে অন্য কিছু চিন্তা ছেড়ে সে কিছুটা ক্লাসে শুনেছিল, বুঝতে পেরেছি, সেই জন্য বলেছে যেটা হয়েছে। এখন এটা হচ্ছে সামান্য কার্বোহাইড্রেটের ব্যবধানে সেটা হচ্ছে, বুঝলে? একটা এইচ সাবস্টেন্স রয়েছে, এইচটা হচ্ছে ও গ্রুপের মধ্যে আছে, ক্যাপিটাল এইচ, এবং সেটা একটা অলিগোস্যাকারাইড চেন, ছোট্ট একটা অলিগোস্যাকারাইড চেন। সাধারণত সেল মেমব্রেনের ক্ষেত্রে, আরবিসি মেমব্রেনের ক্ষেত্রে স্ফিঙ্গোলিপিডের সঙ্গে যুক্ত থাকে, দেখবে বইয়ে ছবি দেওয়া আছে। সেরামাইডের সঙ্গে যুক্ত হয়েছে গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়েছে গ্যালাক্টোজ, সেই গ্যালাক্টোজের সঙ্গে যুক্ত হয়েছে এন অ্যাসেটাইল গ্যালাক্টোজামিন, তার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা গ্যালাক্টোজ ময়েটি। এইটা হচ্ছে এইচ সাবস্টেন্স। হ্যাঁ, এবং এর সঙ্গে যদি একটা ফুকোজ যুক্ত হয় টার্মিনাল গ্যালাক্টোজের সঙ্গে, তাহলে ভুল বললাম, সেটাই হচ্ছে ট্রু এইচ সাবস্টেন্স। ওইটা যদি থাকে তাহলে পরে সেটা হচ্ছে ও গ্রুপের থাকছে। আর ওর সঙ্গে যখন টার্মিনাল গ্যালাক্টোজের সঙ্গে যখন এন অ্যাসেটাইল গ্যালাক্টোজামিন যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে এ গ্রুপ, আর শুধু যখন গ্যালাক্টোজ যুক্ত হচ্ছে সেটা হচ্ছে বি গ্রুপ। এবং এই যে যুক্তটা হচ্ছে তার জন্য এনজাইম দরকার, প্রোটিন ট্রান্সফারেন্স এনজাইম দরকার। সেই এনজাইম সবার ক্ষেত্রে সমান থাকছে না, ও গ্রুপের কাছে সেই এফেক্টিভ থাকছে না, ট্রান্সফারেন্স এনজাইম তৈরি হচ্ছে না, সেই জন্য সে শুধু এই সাবস্টেন্স থাকছে, সেই জন্য তার হচ্ছে ও গ্রুপ। জিরো গ্রুপ মানে সেক্ষেত্রে এ বি কোনো অ্যান্টিজেনই নেই। আর এ গ্রুপের ক্ষেত্রে এন অ্যাসেটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেন্স তার সঙ্গে যুক্ত হতে পারে, এই জন্য এ গ্রুপ। আর বি গ্রুপের ক্ষেত্রে গ্যালাক্টো সেই জায়গায় যুক্ত হতে পারে। এইভাবে থাকে, এবং এগুলো হচ্ছে অ্যালিল হিসাবে থাকে, মানে জেনেটিক যে জিন ক্রোমোজোম নাম্বার 9-এ এটা থাকে সাধারণত, এটা অ্যালিল হিসাবে থাকে, মানে করসপন্ডিং থাকছে। যেমন দুটো স্পেস আছে, একটাতে হয়তো এ আছে আরেকটাতে কিছু নেই, ও ধরলে তারপরে কি হবে, সেটা হচ্ছে হেটারোজাইগাস স্টেট, আর একটাতে এ আরেকটাতেও এ, তাহলে সেটা হোমোজাইগাস স্টেট, বোঝা গেল? এখন হোমোজাইগাস হোক হেটারোজাইগাস হোক, যেহেতু এটা ডমিন্যান্ট, সেই ক্ষেত্রে তার যে ম্যানিফেস্টেশনটা হবে এ গ্রুপই, বুঝলি তো? এটা যে ফেনোটাইপ, ওই চরিত্রটা প্রকাশিত হবে, হোমোজাইগোট হোক আর হেটারোজাইগোট হোক। সেরকম বি গ্রুপ যখন আছে তখন সে বি অথবা বিও এরকম হবে, এটা হচ্ছে জেনোটাইপ, আর ফেনোটাইপটা বি গ্রুপই হবে, তার যে ক্যারেক্টারটা বি গ্রুপই হবে। আর যার এ বি দুই রকমের ধরনের, মানে এন অ্যাসেটাইল গ্যালাক্টোজামিন আর গ্যালাক্টোজ ট্রান্সফারেন্স দুটোই আছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তার এ বি গ্রুপ হবে, বোঝা গেল? এ বি গ্রুপ হবে। আর যার কোনোটাই নেই, শুধু এইচ সাবস্টেন্স রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সে ও গ্রুপ হবে। কাজেই এর স্ট্রাকচার যেটা থাকে জন্য, বুঝতে পেরেছো? সেরামাইড থাকছে। এই যে একজনকে জিজ্ঞাসা করে আসছে, তো
হ্যাঁ, এখানে গিয়ে ম্যাডামরা বসে আছে, বলে যে লেখা পড়ছে না, দাগ পড়ছে না, কিছু আছে কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে বইয়ে লেখা আছে, বইয়ের ভালো ছাপা আছে, সেটা পড়ে নেবে সব। হ্যাঁ, আর আমাদের কাছে আসার তো দরকার খুবই কম, বুঝতে পারছো তো। এই যে মাঝে মাঝে অ্যাবসেন্ট হচ্ছে, দেখেছো, আমরা কোনো কড়া স্টেপ নিই না। হ্যাঁ, কাজে কেন, বইয়ে সব লেখা আছে। আর কত সুন্দর লাইব্রেরি, কত বসার জায়গা, পড়ার কত পরিবেশ। হ্যাঁ, সেখানে আমার মতো একটা অজ্ঞ লোকের থেকে বইয়ে কত ভালো লেখা আছে। অজ্ঞ ব্যক্তি অপেক্ষা গ্রন্থের অধ্যেতা শ্রেষ্ঠ। কারণ আমি যেটা বলবো ভুল হতে পারে, হিউম্যান এরর হতে পারে, কিন্তু ওখানে তো আর কিছু নেই, পরিষ্কার সুন্দরভাবে লেখা আছে। ওই বইগুলো তোমাদের আহ্বান করছে, তোমরা আসুন, আমাদের পড়ুন। হ্যাঁ, কোনো ভুল নেই, এই সমস্ত লোককে বর্জন করলেও ক্ষতি নেই। হ্যাঁ, এরা বিদায় নেবে দুদিন বাদে, কাজে আমরা আমাদের কাছে আসুন, সাহায্য নিন। সেই, বুঝতে পারছো, বইগুলো ডাকছে তোমাদের, তোমরা সে কানে শুনতে পাচ্ছ না। কত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা অন্যান্য জায়গায় নেই। হ্যাঁ, অন্যান্য জায়গায় অত ভালো ব্যবস্থা নেই। হ্যাঁ, এত ভালো ব্যবস্থা নেই। হ্যাঁ, তোমাদের ডাকছে সব। হ্যাঁ, দেখো, এই এরকম এটা পড়ে কিনা, এই যে এখানে দাগ পড়ছে, তাহলে এখানে এই মাঝখানে যেটা রয়েছে, মনে করো এটা হচ্ছে সেরামাইট। হ্যাঁ, এটা এরকম ভাবে থাকে, সেল মেমব্রেনে তোমাদের সব স্ট্রাকচার তোমাদের সব জানা আছে, বইয়ে দেখবে লেখা আছে সেরামাইট। সেরামাইট হচ্ছে এন অ্যাসাইল স্ফিঙ্গোসিন, এন অ্যাসাইল স্ফিঙ্গোসিন, সেটাকে বলে সেরামাইট। বুঝতে পেরেছো? সেরামাইট, সেরামাইটের সঙ্গে এখানে যে যুক্ত হচ্ছে একটা গ্লুকোজ ময়েটি, গ্লুকোজ, তার সঙ্গে যুক্ত হচ্ছে গ্যালাক্টোজ, তারপরে গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন, তারপরে আবার আরেকটা গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজের সঙ্গে ফুকোজ যুক্ত হচ্ছে, ফুকোজ, এইটা হচ্ছে এইচ সাবস্টেন্স। এই ফুকোসিল ট্রান্সফারেন্স যাদের আছে তাদের এই সাবস্টেন্স উৎপত্তি হচ্ছে। এটা যদি না থাকে তাহলে পরে এই যে পার্টটা থাকলো, তা সেটার সঙ্গে আর অন্যগুলো যুক্ত হতে পারে না। বুঝতে পেরেছো? যেমন এখানে এইচ এটা হোমোজাইগাস হতে পারে, এইচ হেটেরোজাইগাস হতে পারে, দুই ক্ষেত্রেই এরকম হবে। আর যদি এইচ হয় তাহলে এই ফুকোসটা থাকবে না। ফুকোসটা যদি না থাকে তাহলে এই যে এটা হলো, এই যে অলিগোস্যাকারাইড হলো, এর সঙ্গে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন অথবা গ্যালাক্টোজ ট্রান্সফারেন্স থাকলেও যুক্ত হতে পারছে না। যদি শুধু এটাই থাকে তাহলে সেটা ও গ্রুপ, আর যদি এটা ফুকোজ যদি নাও থাকে তাহলে সেক্ষেত্রে ও গ্রুপ হবে। এটাকে বোম্বে টাইপ এরকম বলা হয়, বুঝতে পেরেছো? এইবার এরকম যার আছে তার সঙ্গে যখন গ্যালাক্টোজ এনএসি এর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে পরে সেটা হচ্ছে তোমার এ গ্রুপ। আর যদি এটা না থাকে, শুধু যদি গ্যালাক্টোজ যুক্ত হয় তাহলে পরে সেটা বি গ্রুপ। আর যখন দুটোই থাকছে তখন সেটা এবি গ্রুপ হল, এবি গ্রুপ। এই হচ্ছে তোমার ব্যাপার। হ্যাঁ, এখন এক্ষেত্রে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন অথবা গ্লাইকোলিপিড স্ট্রাকচার। এখন সব ক্ষেত্রে তো তা হবে না, কোনটা তো গ্লাইকোপ্রোটিন থেকে মানে অন্য স্ট্রাকচার, অন্যান্য গ্রুপ সিস্টেমে সেখানে প্রোটিন হতে পারে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাবস্টেন্সগুলো এগুলো নেচারে রয়েছে। যেমন যার ব্লাড গ্রুপ এ, সে কমন সেন্স যে তার ভিতরে নিশ্চয়ই অ্যান্টি এ তৈরি হবে না। প্রথমে যখন তৈরি হবে তার মানে সেক্ষেত্রে অ্যান্টি এ তৈরি থাকবে না, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্ট থেকে যে অ্যান্টিজেন পাচ্ছে তার মধ্যে বি টাইপের অ্যান্টিজেন তৈরি থাকছে, তার জন্য অ্যান্টি বি সেখানে তার তৈরি হবে। বোঝা গেল? সেরকম বি গ্রুপের যে সাবস্টেন্স, বি গ্রুপের যে টাইপের যে ব্যক্তি, তার হচ্ছে যে তোমার সেক্ষেত্রে তার অ্যান্টি বি কোনোদিনই থাকতে পারে না। প্রথমেই তো অটোইমিউন ডিজিজ নিয়ে সে জন্মাবে না, প্রথমেই তো ডিস্ট্রাকশন নিয়ে সে জন্মাবে না। এই জন্য নেচার এরকমভাবে তৈরি করেছে। কিন্তু এই গ্রুপের যে কম্পাউন্ড সেগুলো নেচারের মধ্যে রয়েছে, ডায়েটারি বা যে কোনো সোর্স থেকে আসুক, তাহলে সেটা কিন্তু তার অ্যান্টি এ তৈরি করবে। এবং এবি গ্রুপ যে তার কোনোই থাকবে না,
ন্যাচারাল, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই গোষ্ঠীর কোনো রকম অ্যান্টিবডি তাদের থাকবে না। আর ও গ্রুপের ক্ষেত্রে দুটোই থাকবে, অ্যান্টি এ অ্যান্টি বি। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, এর জন্য শুধু যদি এবিও সিস্টেম ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও গ্রুপ, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হচ্ছে এ গ্রুপ। কাজে কারণ ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, যেহেতু তার অ্যান্টিজেন আরবিসিতে সেরকম কিছু নেই, তাহলে অ্যাগ্লুটিনেশন হবে কি করে? হ্যাঁ, কারণ আর এক্ষেত্রে সাধারণত ডোনার যেটা রয়েছে তার যে প্লাজমা, ডোনার বার যে প্লাজমা, তার ক্ষেত্রে অ্যান্টিবডি রয়েছে, কিন্তু সেটা তো ডাইলুটেড হয়ে যাচ্ছে রেসিপিয়েন্টের, বুঝতে পারছো তো, ডাইলুটেড হয়ে যাচ্ছে। কাজে সেই তার কোনো এফেক্ট সেরকম নেই। এই জন্য সেটা ইউনিভার্সাল ডোনার হতে পারে, সব গ্রুপকেই দেওয়া যেতে পারে, এ বি ও সবকেই দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। আর এবি হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, কারণ তার তো কোনো অ্যান্টিবডি নেই। কাজে অ্যান্টিজেন এ আসুক, বি আসুক বা বি দুটোই আসুক, তার কিছু যায় আসে না, সে সবার থেকেই করতে পারবে, বুঝতে পেরেছ তো? কাজেই সেরকম সে হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর অন্যগুলোর ক্ষেত্রে সেটা এই জন্য ক্রস ম্যাচিং করে নিতে হয় সাধারণত। ক্রস ম্যাচিংয়ের ক্ষেত্রে হচ্ছে ডোনারের যে আরবিসি আর যে প্লাজমা, যে রেসিপিয়েন্টের প্লাজমা, এগুলো ডাইরেক্ট ম্যাচ করার চেষ্টা করা হয় ব্লাড ট্রান্সফিউশন আগে। যদি দেখা যায় না রিপোর্ট যা এসছে এবং সেখানেও অ্যাগ্লুটিনেশন হচ্ছে না, তাহলে তুমি ধরে নিতে পারো যে তার হবে না। কিন্তু আরএইচ গ্রুপের ক্ষেত্রে, আরএইচ গ্রুপ যেটা রয়েছে সেটা, এগুলো আরএইচ গ্রুপের ক্ষেত্রে কিন্তু আরএইচ নেগেটিভ ইন্ডিভিজুয়াল, সেখানে সিডিই তিনটে হচ্ছে ডমিন্যান্ট, তার মধ্যে ডিটা হচ্ছে ট্রান্সফিউশনের ক্ষেত্রে দরকার আছে। কারণ অ্যান্টিজেন থাকলেই যে সেটা সবসময় হিউম্যান বডিতে অ্যান্টিবডি তৈরি করবে এমন কোনো কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে ডি গ্রুপটা এখানে অ্যান্টিবডি তৈরি করে। কাজে সেক্ষেত্রে হতে পারে কি, সেখানে জেনোটাইপ হতে পারে এরকম, তাহলে এই দুটোর ক্ষেত্রে ফেনোটাইপ হচ্ছে আরএইচ পজিটিভ আর এটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এখন আরএইচ নেগেটিভ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যান্টি ডি তৈরি হয় না, যদি না সে কোনো ব্লাড ট্রান্সফিউশন পায় অথবা প্রেগনেন্সি বা অন্য কোনো প্রবলেম আসে, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু তার কোনো অ্যান্টিবডি থাকে না, এর জন্য এই ধরনের ইন্ডিভিজুয়াল যারা আরএইচ নেগেটিভ হবে তাদের সংখ্যাটা কম থাকে, বুঝতে পেরেছি? সংখ্যাটা কম থাকে। আমাদের যারা ভারতীয় যারা আছে, ভারতীয়দের ক্ষেত্রে বি গ্রুপটা বেশি থাকে রিলেটিভলি অন্যদের তুলনায়, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ও গ্রুপ। আমাদের ক্ষেত্রে সাধারণত বইয়ে দেখবে এরকম লেখা আছে, ও গ্রুপ হচ্ছে ভারতীয়দের ক্ষেত্রে হচ্ছে 45%, এ গ্রুপ হচ্ছে 25%, বি গ্রুপ 25%, আর আরএইচ পজিটিভ যেটা থাকছে সেটা হচ্ছে 95%। রিসাস মাঙ্কির অ্যান্টিজেন আমাদের শরীরও আছে, বুঝতে পারছি? আমরা তো বাদর আর আমাদের মধ্যে পার্থক্য তো খুবই কম। পোশাক পরে আমরা ডিফারেন্সিয়েট করি, সেটা আর্টিফিশিয়ালি। আসলে আমাদের বিহেভিয়ার এবং আমাদের সব কিছুই সমান একদম, মানে বরং ওরা বেটার বলি আমি মনে করি ওদের। হ্যাঁ, এখন ওদের লিপিটিপি যদি আসে ভবিষ্যতে হয়তো হবে, তাহলে ওরা অনেক বেশি কাজে লাগবে, তাদের চাহিদাটা কম থাকবে এই জন্য, বুঝতে পারছেন? যেমন এবার মানুষের প্রয়োজন সে দেখবে এখনই অনেক যে কমে আসছে, সেনাবাহিনীতে রোবটের কাজ করছে, সেখানে প্রাণও যাবে না অথচ কাজও হবে। সব জায়গায় দেখবে আনম্যান ভেহিকেল তৈরি হচ্ছে। মানুষের যে ইমোশনাল পার্টটা সেটা একটা জঘন্য সৃষ্টি, নেচার যে তৈরি করেছে, নেচার ঈশ্বর আছে কি নাই সেটা খুব কঠিন জিনিস বলা, কিন্তু সৃষ্টি যা হয়েছে সেটা ডিফেক্টিভ সৃষ্টি, এটা বলাই যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই, সেই জন্য মানুষের প্রয়োজনের জন্য আস্তে আস্তে কমে আসছে, এবং এরপরে দেখবে বহু ক্ষেত্র থেকে মানুষের আর প্রয়োজন পড়বে না। যাই হোক, তোমার এখন এই যে আর 95% হচ্ছে আমাদের ক্ষেত্রে পজিটিভ, আর আমেরিকানদের ক্ষেত্রে প্রথমটা 45% ঠিকই আছে, সেখানে এ গ্রুপটা বেশি থাকছে, হ্যাঁ, বি গ্রুপটা একটু কম থাকছে, 9% থাকছে, আর ওইটা অনেক বেশি থাকছে, 40%-এর মতো থাকছে। আর আরএইচ ওদের পজিটিভটা কম, 85% ওদের আছে। এই হচ্ছে এখন কাজে আমাদের এখানে এবিও আরই গ্রুপ হচ্ছে, অন্যান্য যেগুলো গ্রুপ আছে সেগুলো অনেক ক্ষেত্রে দরকার পড়ে, প্যাটার্নিটি টেস্ট বা অন্যান্য ক্ষেত্রে দরকার পড়ে।
এবং ভিন্ন ভিন্ন যে গ্রুপ, এবং সেখানে পারমিটেশন কম্বিনেশন করলে পরে তুমি দেখবে যে মিলিয়নসে দাঁড়িয়ে গেছে। একটা ইন্ডিভিজুয়ালের সবগুলো গ্রুপ যদি তুমি কনসিডার করো, তাহলে দেখবে যে সেক্ষেত্রে একটা লোকের টাইপ, প্রত্যেকটা লোককে আলাদাভাবে টাইপ করা যেতে পারে থিওরিটিক্যালি, যে সেটা মিলিয়নসে গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু আমাদের এখানে আরএইচ গ্রুপ আর এবিও গ্রুপ, এটা তোমার হলো। কাজে পরীক্ষায় তোমার যখন জিজ্ঞাসা করে, তখন তোমার জিজ্ঞাসা করবে যে এটা কী রিয়াকশন হয়েছে, তখন কখনো ক্লটিং বলবে না। ক্লটিং বললে বিরক্ত হবে, বুঝতে পেরেছো? এটা সেটা শুধু আরবিসির কারবার। এখন সেটা হিসেবে অ্যাগ্লুটিনেশন। হ্যাঁ, তারপরে এই সংক্রান্ত ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কারো হয়তো যে হয়তো এবি গ্রুপ রয়েছে, হ্যাঁ এবি গ্রুপ রয়েছে, তখন তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো যে তোমার যদি হয় সন্তানাদি হয়, তাহলে তার কোন গ্রুপ হওয়ার সম্ভাবনা নেই। তখন তুমি সাধারণ বুদ্ধিতে বলবে যে ও গ্রুপ হওয়ার সম্ভাবনা নেই, বুঝতে পেরেছো? এটা তোমার বইয়ে দেখবে এটা দেওয়া আছে। এটা হচ্ছে মেন্ডেলিয়ান ডোমিনেন্ট, এটা এরকমভাবে তুমি এটা তোমাকে জিজ্ঞাসা করো, প্যাটার্নিটি টেস্ট। যেমন এমএন গ্রুপ, এমএন গ্রুপের ক্ষেত্রে এম গ্রুপ ইন্ডিভিজুয়ালের ব্লাড যদি এন গ্রুপকে দেওয়াও যায়, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফিউশনে কোনো গণ্ডগোল সেমন হওয়ার কথা সম্ভাবনা নেই। কিন্তু সেটা অ্যান্টিজেনটা ডিটেক্ট করা যায় অন্য অ্যানিম্যালের উপর প্রয়োগ করে, বা যে কোনো অ্যান্টিবডি তৈরি করা যায়। কাজেই অন্য যে গ্রুপগুলো আছে সেগুলোর অতটা ট্রান্সফিউশনের ক্ষেত্রে অতটা নেই। কোনো কোনো ডিজিজের সঙ্গে বা এগুলো থাকতে পারে। এই ধরনের নানা রকম প্রশ্ন সেটা করতে পারে। এই প্রশ্নগুলো করে কেন? যে ওরিয়েন্টেশনটা তার ঠিক হয়েছে কিনা। সব জিনিস জানার কোনো লোকের পক্ষে সব জিনিস সর্বজ্ঞ কেউ হতে পারবে না, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কিছু কিছু তোমার জেনে নিতে হবে। এটা হচ্ছে ব্লাড গ্রুপের টেস্ট হলো। আর ব্লাড গ্রুপ যখন টেস্ট হবে, তুমি যখন এটা ওই যে প্রথমে যা আসছিলাম স্লাইডের মধ্যে নিয়ে নিলে, মনে করো 4টা স্লাইডে পৃথকভাবে নিয়েছো, নিয়ে তারপরে তোমার ওই যেগুলো যেটা সেরাম সেটা সেপারেটলি এরকমভাবে তুমি নেবে, একটু ডিস্টেন্সে নেবে, যাতে তোমার কোনো রকম একটার সঙ্গে একটা মিক্স না হয়। তারপরে গ্লাস স্লাইডের কর্নার দিয়ে হোক, বা একটা গ্লাস রড দিয়ে হোক, বা একটা টুথপিক দিয়ে হোক, সেপারেট টুথপিক দিয়ে যদি থাকে তাহলে প্রত্যেকটা আলাদা করে মেশালে। এখানে দেখবে ম্যাডাম ওই সেপারেট অ্যাঙ্গেল দিয়ে করছে স্লাইডে, এবং যত্ন করেই করলে পরে প্রথমে তোমার 5 মিনিট সঙ্গে সঙ্গে প্রায় চলে আসে, 10 মিনিট অবধি অপেক্ষা না করলেও চলে আসে। সেটা দেখবে তুমি এরকমভাবে একটু নাড়াবে, যেখানে অ্যাগ্লুটিনেশন হওয়ার পর সেখানে দলা দলা হয়ে গেছে, এবং সেটা ফোকাস করে রেখে দিয়েছিলাম। আমাকে আগের দিন এরা বললো যে আমরা সব দেখেছি, কনফার্ম করতে হবে তোমার লো পাওয়ার মাইক্রোস্কোপে, কনফার্ম না করলে হবে না। হ্যাঁ, কাজে সেটা তখন এখানে আমি তারপরে আমি এটা দেখিয়েছিলাম, আজকেও দেখবে তোমরা যে কনফার্ম হলে পরে অ্যাগ্লুটিনেশন কাকে বলে। এবং সেখানে দলা দলা হচ্ছে, শুধু না হেমোলিসিস হয়ে গেছে এবং তার চেহারাই আলাদা। আর যেখানে হবে না সেখানে দেখবে আরবিসিগুলো সব ছড়িয়ে রয়েছে। লো পাওয়ার মাইক্রোস্কোপে পরিষ্কার বুঝতে পারবে যে অ্যাগ্লুটিনেশন হয়নি। এইভাবে তুমি পাবে। হ্যাঁ, এইভাবে তোমার এটা হচ্ছে ব্লাড গ্রুপের। আর ব্লিডিং টাইম ক্লটিং টাইম সম্বন্ধে বলে দিচ্ছি, যে মাইনর একটা যদি ইনজুরি হয়, মাইনর ইনজুরি স্পন্টেনিয়াসলি সেটা সিজেশন অফ ব্লিডিং হয়ে যায়। যেমন যদি দাড়ি কাটতে গিয়ে একটুখানি যে প্রিক হলো, আমরা কী করি? আমরা কিছুই করি না, হয়তো কোনো টাচও করি না, সবসময় ফিটকারি রাখিও না, টাচও করতে হয় না, এমনি বন্ধ হয়ে যায়, বুঝতে পারছি? এমনিই বন্ধ হয়ে যায়। এবং হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রেও তাই। হিমোফিলিয়া রোগ তো পুরুষদের হয়, তারা দাড়ি কাটতে গেলে একটু আদ্র হলো স্মল ব্লিডিং স্পট যেখানে থাকছে এমনি বন্ধ হয়ে যায়। তার মানে কি সেক্ষেত্রে ব্লিডিং টাইমটা তার নর্মাল থাকবে, কিন্তু তার ক্লটিং টাইমটা প্রলংড হবে। তো ব্লিডিং টাইম আর থ্রম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং টাইমটা প্রলংড হবে, আর ক্লটিং টাইম নর্মাল থাকবে। থ্রম্বোসাইটের সংখ্যা যদি কমে যায় বা তার যদি গুণ কম থাকে, তাহলে পরে কী হবে? দেখা যাচ্ছে ছোটো 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 স্পটে ভর্তি শরীর অনেক সময় হতে পারে। হ্যাঁ, পারপিউরিক স্পট বলে এগুলো। তো ইন্টারনেট বা ডিকশনারিতে দেখে নেবে ডেফিনিশনটা কি, পারপিউরা এবং স্মল ব্লিডিং স্পট। এবং এগুলো সাধারণত প্লেটলেটের অভাবে, সংখ্যার অভাবে, অথবা তার কর্মক্ষমতার অভাবে হতে পারে। কিন্তু দেখা যায় তাদের ক্লটিং টাইমটা উইদিন নর্মাল লিমিটস আছে, ক্লটিং টাইম কোনো প্রবলেম হয় না। এখন কী করে ব্লিডিং টাইম পরীক্ষা করছে? এখানে হয়তো ইয়ারলোবিউলে করছে, অথবা দেখবে তো ফিঙ্গার প্রিক করে একটু ডিপ প্রিক, অ্যাসেপ্সিসের পরে একটু ডিপ প্রিক করে তারপর তোমার ব্লাডটা যখন বেরোচ্ছে ফিল্টার পেপার দিয়ে টাচ করছে। রাউন্ডের ফিল্টার পেপার আমাদের আছে, এইচ দিয়ে প্রথমে লাগালে 30 সেকেন্ড বাদে তুমি টাচ করলে, তারপর আবার টাচ করলে, এরকমভাবে যতক্ষণ অবধি তুমি প্রেশার দেবে না, দেখবে 30 সেকেন্ড বাদে হয়তো 6টার মতন নিল,
তাহলে প্রথমে যখন 30 সেকেন্ড চলে গেছে, তাহলে পরে সেখানে ওই 6টা যেই 30 সেকেন্ড দিয়ে গুণ করলে যেটা হবে, হাফ মিনিট দিয়ে গুণ করলে 3 মিনিট হবে। 2 to 6 মিনিট হচ্ছে এটা সাধারণ লিমিট। আর ক্লটিং টাইম এখানে দেখবে গ্লাস ক্যাপিলারি টিউব দিয়ে করছে, কারণ ফিকে যখন প্রিক করলো তখন টাচ করে একটু স্ল্যান্ট করে নিচের দিকে রাখলে পরে ওটার সঙ্গে টাচ করলে পরে সেটা ক্যাপিলারি অ্যাকশনে সেটা চলে যায়, সারফেস টেনশন মানে ক্যাপিলারি অ্যাকশনে সেটা চলে যায়। এবার সেটাকে নিয়ে মনে করো 2 জন করলো, একজন তারপরে ব্লিডিং টাইমটা করলো, আরেকজন এটা নিয়ে 2 মিনিট পরে 15 সেকেন্ড কি 30 সেকেন্ড অন্তর অন্তর সেটা ভাঙলো। ভাঙতে ভাঙতে দেখবে যে এবং তারপরে একটা থ্রেড মতো বেরিয়ে আসবে, স্মল থ্রেড, যেই পয়েন্টে থ্রেডটা বেরিয়ে আসবে এবং এগুলো ব্লিডিং যখনই হতে শুরু করবে স্টপ ওয়াচ ব্যবহার করতে হবে, বা তোমাদের মোবাইলে যে স্টপ ওয়াচে সেটা চালু করবে, আর নাহলে রিস্ট ওয়াচের যেটা আছে সেটা দিয়ে টাইমটা দেখবে। এই করলে পরে যখনই দেখবে একটা থ্রেড চলে এসছে, তখন এটা ফিব্রিন থ্রেড, তখন সেটা হচ্ছে তোমার ক্লটিং টাইম 2 to 8 মিনিট এরকম লাগছে। কাজে সেক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া যদি থাকে তাহলে পরে থেকে ব্লিডিং টাইমটা প্রলংড হবে, কিন্তু ক্লটিং টাইমটা উইদিন নর্মাল লেভেলস। আর হিমোফিলিয়া যদি থাকে তাহলে পরে তার ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে, ক্লটিং টাইমটা প্রলংড হবে। কারণ এখানে ব্লিডিং টাইম যখন হচ্ছে, স্মল উন্ড যখন হচ্ছে, তখন প্লেটলেটের অ্যাডেশন হচ্ছে, অ্যাক্টিভিটি বাড়ছে, সিক্রেশন হচ্ছে, এগ্রিগেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সামান্য ফিব্রিনের দরকার। সেটা ফিব্রিন হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে যেটুকু হচ্ছে তাতেই কোনো অসুবিধা হচ্ছে না, স্মল উন্ড হলে পরে। কিন্তু যদি কোনো ডিপ ব্লিডিং হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হবে না। আর এক্ষেত্রে কোয়াগুলেশনের ক্ষেত্রেও প্লেটলেটের দরকার পড়ে, প্লেটলেট লিপিডের দরকার পড়বে। দেখবে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, কমন পাথওয়ে, এসব যে কমন পাথওয়ে না হলেও এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক দুটো পাথওয়ের মধ্যে প্লেটলেট লিপিড দরকার পড়ছে কোফ্যাক্টর হিসাবে। কিন্তু সামান্য পরিমাণে সংখ্যা থাকলেই এটা হয়ে যাবে। প্লেটলেটের সংখ্যা তোমার জানতে হবে। সাধারণত 40,000-এর নিচে নেমে গেলে পরে স্পন্টিনিয়াস ব্লিডিং হতে পারে, আর 20,000-এর সংখ্যায় কমে গেলে পরে তার ইন্টারনাল হেমারেজ হতে পারে, ইনক্লুডিং সেরিব্রাল হেমারেজ হতে পারে, ফ্যাটালও হতে পারে। এই যে ডেঙ্গুতে যে মৃত্যু হয়েছে কারো ক্ষেত্রে খুবই কম মৃত্যু হয়, তাহলে সেখানে হচ্ছে প্লেটলেটের সংখ্যা হ্রাসের জন্য এটা হয়েছে। কোনো ড্রাগ বা অন্যান্য কারণেও বা ম্যারো ফেলিউর, এগুলোতে প্লেটলেটের সংখ্যা কমতে পারে। প্লেটলেটের সংখ্যা কোথা থেকে উৎপত্তি হয় এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। এখন যে কিছু উত্তর দিতে পারছে না, সে করেছে দেখে তারপরে সে পাস মার্কের সামান্য মার্জিন বেশি পাবে। এইভাবে নাম্বারের ভেরিয়েশন হয়। বুঝতে পারছো তো? এখন এগুলো তোমাদের এই বইটা যেটা বললাম এটাতে খুব সংক্ষেপে লেখা আছে, 42 পাতা, এগুলো সমস্ত দেওয়া আছে। এটা মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এর জ্ঞান বৃদ্ধির জন্য টেক্সট বই যেগুলো ডিটেল বা অন্য প্র্যাকটিক্যাল বইও এটা দেখতে হবে। এই বইতে কিছু খারাপ লেখা নেই, এটা এই জন্যই তৈরি করেছে যাতে সময় তোমাদের এখন মূল্যবান, কারণ বায়োকেমিস্ট্রি আছে, অ্যানাটমি আছে, হ্যাঁ, অন্যান্য ব্যাপার আছে। কাজে সেই জন্য তোমরা এখন আমি চলে যাব, তোমরা চুপচাপ ওখানে গিয়ে ম্যাডামকে সাহায্য করবে, ম্যাডাম যেভাবে তোমাদের বলবে সেভাবে তোমরা করবে। আর যাদের মনে করো যে আমাদের অ্যাডিকুয়েট নলেজ হয়ে গেছে, ব্লাড গ্রুপ, তারা অন্যান্য যেগুলো আগে কিছু ডেফিসিয়েন্সি আছে, কেউ আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, যা মনে হয় সেটা করতে পারো। হ্যাঁ, কাজে হ্যাঁ এই তো কালার মানে দেখো গুচ্ছ মতো হয়ে আছে, ওইগুলো অ্যাগ্লুটিনেশন। হ্যাঁ বুঝেছি। আর ওইটাই দেখতে মানে এটাতে কিছুই দেখতে পাবে না, ওইটাই দেখতে পাবে তোমরা অ্যাগ্লুটিনেশন জিনিসটা। এটাতে শুধুমাত্র আরবিসি গুলো একদম ছোট ছোট আরবিসি আছে এখানে, আর এটা লো পাওয়ারে ফোকাস করা আছে। হ্যাঁ কালার তো নেই, হ্যাঁ কালার কিছু থাকবে না, ফোকাসটা হয়ে আছে কি অনেকক্ষণ আগে করেছিলাম, দেখি একবার, আমি একবার দেখে নিই তো, অনেকক্ষণ আগে আচ্ছা দাঁড়াও, এটা হ্যাঁ শুকিয়ে গেছে জিনিসটা, বুঝতে পারলে? তখন এইবার দেখো, এইবার একটু আরো ভালো। হ্যাঁ বিটিসিটি আর তোমরা যেটা করতে ব্লাড গ্রুপিং আগের দিন হয়নি তো অনেক কারোর, তার জন্য আজকে মানে বিটিসিটি ব্লাড গ্রুপ এই দুটোই করাবো। ব্লাড গ্রুপ তো ওখানে দেখলে অ্যাগ্লুটিনেশন সব মানে